নওশাদ ধীরে ধীরে উঠে বসলো। মুখ থেকে হুডি সরাতে রঙ্গনের কল আসলো। মামা কোথায় তুমি? এই লোকটা বলছে এ নাকি তোমায় ধরে মেরেছে। কি যাতা বলতেছে? তোমাকে কেউ মারতে পারে? এ বোধহয় গাঁজা খাইছে। মামা তুমি কোথায় বলো তো? আচ্ছা ভাগ্নে, আমি একটু কাজে আটকে পড়েছি, তুই বিষয়টা সর্ট আউট করে নে, আমি পরে দেখব। মামা তাহলে তো তুমি আসোইনি। আর এই রামছাগল বলছে তোমায় নাকি কুকুরের মতন মেরেছে, আবার বলতেছে এসব নাকি সবাইকে বলে বেড়াবে। এইটাকে পরে ধোলাই দিও তো মামা। নওশাদ কোনো রকমের সম্মতি জানিয়ে ফোনটা কাটলো। রঙ্গন হাসতে হাসতে বাড়ির দিকে এগোলো। উচিত শিক্ষা দিতে পেরেছে সাপও মরলো, লাঠিও ভাঙলো না। রঙ্গন বেশ খোশমেজাজে বাড়িতে ফিরলো। তখন অবধি সে বুঝতে পারেনি তার জন্য কি অপেক্ষা করছে বাড়িতে। সে ভেবেছিল তার মামার বিশেষ কোনো ক্ষতি হয়নি, কিন্তু রঙ্গন রাগের মাথায় যে আঘাতগুলো করেছে তা নওশাদের জন্য কাল হয়েই আসলো। নওশাদের ডান হাতের একটা হাড় ভেঙে গেছে এবং কপালের কাছে একটা গভীর ক্ষত হয়েছে। এইসব রঙ্গন জানতে পারলো বাড়ি ফেরার পর। রঙ্গনের বাবা মাসরুর আহমেদ তাকে জানালেন। নওশাদ তখনও স্বীকার করেনি মার খাওয়ার কথাটা। সে বলেছে অ্যাক্সিডেন্টের কারণে হয়েছে। নওশাদের এই অবস্থা দেখে রঙ্গনের মোটেও খারাপ লাগছে না, বরং না চাইতেও একটা আত্মতৃপ্তি তার চোখের চাউনিতে ফুটে উঠেছে। মাসরুর সাহেব নওশাদকে দেখতে যাওয়ার কথা বলছিলেন রঙ্গনকে। রঙ্গন, আমাদের একবার নওশাদকে দেখতে যাওয়া উচিত। আসবি না যে? কি হয়েছে? যাবে না বলছে। ভাইয়ের উপরে কিসের এত রাগ বলো তো? যে অ্যাক্সিডেন্ট করেছে তবুও দেখতে যাবে না? মায়ের কথা থাক, আমরা যাব, চলো। হ্যাঁ ঠিকই বলছিস, চল আমরা বের হই। রঙ্গন নিজের চোখে দেখতে চাইছিল নওশাদের যন্ত্রণা। এখন সে সুযোগটাই সে হাতের নাগালে পেয়েছে। তবে সুযোগটা লুফে নিতে দ্বিধা কোথায়? সুযোগটা লুফে নেওয়ার সৌভাগ্য রঙ্গনের হলো না। আশফিন আহমেদের কড়া স্বরে তাকে মলিন মুখে যেতে হলো উপরের ঘরের দিকে। অগ্নি চোখে তিনি বাড়ির সকলকে নিষেধ করলেন নওশাদের সাথে দেখা করতে যেতে। রঙ্গন এসবে বিশেষ কোনো প্রতিক্রিয়া না দেখালেও তার চোখজোড়া উজ্জ্বল বর্ণ ধারণ করেছে। তৃপ্তি তার চোখে ভাসমান। আশফিন আহমেদের মুখোমুখি দাঁড়ালো সে। আর যদি তার মা তাকে প্রশ্নবাদে জর্জরিত করে, তবুও সে সবটা সত্যিই বলবে। সে ভুল নয়, মিথ্যে বলার প্রয়োজন তার নেই। নওশাদকে তুমি মেরেছ? আশফিন আহমেদের প্রথম প্রশ্নে ভরকে গেল রঙ্গন। সে কখনোই ভাবেনি তার মা তাকে সরাসরি এই প্রশ্ন করবে, করার কথাও নয়। হ্যাঁ আমি মেরেছি। ফলে চিত্রলেখা তোমায় বলেছে সেদিনের কথা? যা হয়েছে সেটা নিয়ে নতুন করে ঝামেলা করার দরকার ছিল কি রঙ্গন? নওশাদের ক্ষমতা সম্পর্কে তোমার ধারণা আছে। আঘাতটা যখন চিত্রলেখার উপর গিয়ে পড়বে তখন কিভাবে আটকাবে তুমি? চিত্রলেখাকে বাঁচানোর জন্য আমি আছি সব সময় মা। অধিকার কি তোমার ওকে বাঁচানোর? ও কি তোমার ভালোবাসে? ও বলেছে তোমায়? বাড়াবাড়ি করো না রঙ্গন। চিত্রলেখার জন্য আমি আমার ভাইয়ের সাথে কথা বলা বন্ধ করেছি, কিন্তু তুমি যা করেছো সেটা পাগলামি। চিত্রলেখাকে বাঁচাতে গিয়ে ওর ক্ষতি করে বসো না। মা আমি ওকে বিয়ে করতে চাই। চিত্রলেখা একবারও বলেছে সে তোমাকে ভালোবাসে? সব কথা মুখে বলতে হয় না মা, আমি অনুভব করতে পারি। তুমি শুধু একবার ওর পরিবারের সাথে কথা বলো। চিত্রলেখা যদি রাজি না থাকে আমি কোনোদিন আর এই বিষয় নিয়ে তোমার সাথে কথা বলতে আসবো না। কথা আমি বলবো, তবে আগে চিত্রলেখার সাথে। চিত্রলেখা যদি রাজি থাকে তবে ওর ফ্যামিলির কাছে যাব আমি। নিজের কানকে বিশ্বাস করাতে পারলো না। সে কি ভুল শুনলো, নাকি তার মা সত্যিই তার বিষয়টা বুঝতে পেরেছে? মা সত্যি? এটা নিয়ে এখন লাফিও না, চুপচাপ নিজের ঘরে যাও। আর চিত্রলেখাকে এসব এখনই বলতে হবে না। আমি কাল ওর সাথে দেখা করতে যাব ওর কলেজে। রঙ্গন মাথা নেড়ে নিজের ঘরের দিকে এগোলো। আশফিন আহমেদের কপালে চিন্তার ভাঁজ। আলমারির লকার থেকে একটা অ্যালবাম বের করলেন তিনি। অ্যালবামটা রঙ্গনের ছোটবেলার। রঙ্গনের নানান রকম বয়সের ছবি শোভা পাচ্ছে সেখানে। তবে প্রথম ছবিটা থেকে চোখ সরাতে পারছে না আশফিনা। চিরপরিচিত রাস্তাটা, রঙ্গনের হাসি মুখ। আশফিন আহমেদের চোখের কোণে জল আসে। বহুদিন আগলে রেখেছেন সবকিছু তিনি। কখনো এসব স্মৃতি বিচলিত হয়ে কথা বলেননি। তবে কাল বলতে হবে। চিত্রলেখাকে মিথ্যে বলার কোনো কারণ তার কাজে নেই। সত্যিটা বললে হয়তো চিত্রলেখা নিজেই রঙ্গনকে অপছন্দ করা শুরু করবে। এতে পরোক্ষ আশফিন আহমেদের কাজও হয়ে যাবে। তিনি মরে গেলেও চিত্রলেখাকে মানতে পারবেন না। এখন যা করার কালকেই করবেন তিনি।
অ্যালবামটা বেশ যত্নে রাখা, প্রথম ছবিটা এখনো বের করা। রঙ্গনকে কোলে নিয়ে কান্না করছেন আশফিনা আহমেদ। পরের ছবিটা দেখা যাচ্ছে রঙ্গনের গালে চুমু খেয়ে তাকে কোলের মধ্যেই আড়াল করছে। ছবিগুলো রঙ্গনের প্রথম ছবি, চিরচেনা একটা রাস্তার পাশে তোলা। এই দুইটা ছবি আশফিনা আহমেদের মনের খুব কাছে। এই ছবি দুটো রঙ্গনকেও দেখাননি কখনো, পাছে যদি রঙ্গন কিছু একটা আন্দাজ করে দূরে চলে যায়, এই ভয় তাকে কুরে কুরে খায়। রঙ্গনকে তিনি যতটা যত্নে বড় করে তুলেছেন, তার প্রতিদানে রঙ্গন নিশ্চয়ই তাকে একা ফেলে যাবে না। আর তা নিশ্চিন্ত করতেই আশফিনা আহমেদ নিজের পছন্দের কোনো মেয়ের সাথেই রঙ্গনের বিয়ে দিবেন, যেটা চিত্রলেখা কখনোই নয়, ভুলক্রমেও না। অপর্ণা তার মায়ের মুখোমুখি বসেছে, বাচ্চাদের খাইয়ে জোর করে ঘুমিয়ে দিয়ে মায়ের কাছে এসেছে। দুপুরের রোদ খুব একটা কড়া না হলেও আজ অন্য দিনের তুলনায় শীত কম। অপর্ণার মা আঞ্জুমান কিছুক্ষণ পর ঠান্ডা পানি খাচ্ছেন। মায়ের এই আচরণে বিরক্ত অপর্ণা। সে এসেছে সলা পরামর্শের জন্য, সেখানে তার মা কিছুই বলছে না। মা, কিছু তো বলো, কিভাবে কি করব একটু বুদ্ধি তো দাও নাকি আমাকে। চিত্রলেখার বিয়েটা ওই লোকের সাথে না দিলে শেষে আমার নেকলেসটাও তো ছাড়া হবে নাকি। আহা, চুপ করে তো অপু, বেশি অধৈর্য তুই। আমাকে ভাবতে দে আগে। আর ওই বুড়োটার সাথে তোর বর জীবনেও বিয়ে দিতে রাজি হবে না। কোনো না কোনো চাল চলতে হবে যেন ও নিজেই বিয়ে হয় রাজি হয়। সেইটাই বলো, কি চাল চালবো। আঞ্জুমা আবার ঠান্ডা পানির গ্লাসে ঠোঁট ঠেকালেন। মতলব তো তার মাথায় আছে, তবে বিষয়টা জটিল হয় কি না এই ভয়ে তিনি বলতেও পারছে না। শুনো, বুদ্ধি একটা আছে, তবে এটার দায়ভার তোর উপর। তুই কাজটা করবি কিনা তুই ভেবে দেখ। আগে বলো তো কি বুদ্ধি। লোকটা তো প্রভাবশালী বললি, তো ওই বুড়োকে বল লেখাকে এক রাতের জন্য তুলে নিয়ে যেতে, আর পরের দিন ভোরবেলায় যেন বাড়ির সামনে ফেলে যায়। মহল্লার মানুষ একবার এই ঘটনা দেখলে ওই বুড়ো ছাড়া কেউই লেখাকে বিয়ে করতে আসবে না। বুদ্ধি তো খারাপ দাওনি মা, কিন্তু ওই বুড়ো রাজি হবে? সেটা তোর বোঝার ব্যাপার। বুদ্ধি চেয়েছিস, দিয়েছি, এখন যা, তোর বাবা আসার বলল। অপর্ণা মাথা নাড়াতে নাড়াতে চলে গেল। নওশাদকে কোনোভাবে রাজি করাতে হবে এই প্ল্যানটাতে। ফুরফুরে মেজাজে নিজের ঘরের দিকে চলল সে। চিত্রলেখার অদ্ভুত রকমের সংকোচ বোধ হচ্ছে। আশফিনা আহমেদ মানুষটা বড্ড আত্মসম্মানবোধ সম্পন্ন, তার সামনে চিত্রলেখা নিজেকে বড্ড দুর্বল মনে হয়। সে ইনফিউরিটি কমপ্লেক্সে ভোগে। আর আশফিনা আহমেদের সামনে এই সমস্যাটা বোধ হয় আরও বাড়ল। ভয়ে তার হাত পা কাঁপতে লাগলো। আশফিনা আহমেদ না চাইলে সে কখনো রঙ্গনকে পাওয়ার স্বপ্ন দেখবে না। মায়ের অসম্মতিতে ছেলের হাত ধরার মতো কাজ সে করতে চায় না। কেমন আছো চিত্রলেখা? জি আলহামদুলিল্লাহ, ভালো আছি। ভয় পেও না, তোমায় আমি কিছু বলতে চাই এবং তোমার জন্য কিছু প্রশ্ন আছে আমার কাছে। জি। তুমি রঙ্গনকে ভালোবাসো? চিত্রলেখা উত্তর দিতে পারছে না। এখন অবধি রঙ্গনকে সে নিজের মনের কথা বলতে পারেনি। সে ভয় পায়, মারাত্মক ভয় পায়। রঙ্গন আর তার কোনো মিল আছে? আকাশ পাতাল তফাৎ। সেখানে জমিনে থেকে রঙ্গনকে ছুতে চাওয়ার সাধ্য কি তার আছে? সে কখনো পারবে না এই প্রশ্নের উত্তর দিতে। পারিপার্শ্বিক চিন্তা বাদ দিয়ে বলো চিত্রলেখা, তুমি শুধু তোমার মনের কথাটুকু আমাকে বলো। আমি রঙ্গনের উপস্থিতিতে ভালো থাকি, এই অনুভূতির নাম আমার জানা নেই। আমার পক্ষে রঙ্গনকে চাওয়া বামুন হয়ে চাঁদ ছোঁয়ার মতো। সে আমার ভাগ্যে নেই, আমি বুঝি। আমি বুঝতে পেরেছি তুমি রঙ্গনকে ভালোবাসো। এখন তোমার সাথে আমি এমন কিছু কথা শেয়ার করব যা রঙ্গনও জানে না। আমি চাইবো এই কথা যেন আমাদের মধ্যেই থাকে। রঙ্গন যদি ভুলেও এই কথা কোনোদিন জানতে পারে, সেদিনটা হবে তোমার জীবনের শেষ দিন। আশফিনা আহমেদ বেশ শান্ত স্বরে এই কথাটা বললেও চিত্রলেখার অন্তরাত্মায় কম্পন সৃষ্টি হলো। নিউক্লিয়ার বোমার মতো এই মহিলার মুখনি স্মৃত কথা ঠিক কিভাবে আহত করবে আর কতটা আহত করবে তার নিশ্চয়তা নেই। চিত্রলেখা, তুমি একটু স্বাভাবিক হও যেন আমি নির্দ্বিধায় কথাগুলো বলতে পারি। জি বলুন। রঙ্গনের বয়স এখন 24, একেবারে বেশিও না। ম্যাচুরিটিও ওর মধ্যে আছে, তবে সময় আর মানুষের ভেদাভেদে ওর আচরণ বদলে যায়। আমার বিয়ের প্রায় 6 বছর আমি নিঃসন্তান ছিলাম।
তখন রঙ্গন আমার জীবনে আসে খুব অদ্ভুতভাবে। আমরা ডাক্তারের কাছ থেকে ফিরছিলাম। তিনি বলেছিলেন আমার মা হওয়ার সম্ভাবনা 5%-ও নিচে। মারাত্মক ভেঙে পড়েছিলাম। ডাক্তারের কাছ থেকে ফেরার সময় একটা রাস্তার ধারে হঠাৎ গাড়িটা নষ্ট হয়ে যায়। সে মুহূর্তে একটা বাচ্চার কান্নার স্বর আমার কানে আসে। মাতৃত্বের তৃষ্ণার্ত অবাগে আমি গাড়ি থেকে নেমে এদিক ওদিক তাকালাম। তখন ডিসেম্বরের মাস ছিল। একটা নবজাতক শিশুকে কাপড়ে মুড়ে রাস্তার এক কোণে ফেলে রেখে যাওয়া হয়েছিল। আমি সেদিন বাচ্চাটাকে কোলে নিয়ে জড়িয়ে কতক্ষণ কেঁদেছিলাম তার ইয়ত্তা নেই। মাসরুর সাহেব আমাকে পরবর্তীতে দেখানোর জন্য মুহূর্তে ছবি তুলেছিল। ছবিটা আমি অ্যালবামে রাখলেও কখনো রঙ্গনকে দেখাতে পারিনি। আমার 6 বছর কান্নার পর আল্লাহ আমার বুকে রঙ্গনকে পাঠিয়েছে। চিত্রলেখা স্তব্ধ হয়ে গেল। রঙ্গন তাদের আসল সন্তান নয়, তবে রঙ্গনকে কি তার পরিচয়? প্রশ্নগুলো ঘুরপাক খায় তার মাথায়। থাকলেও চিত্রলেখা যেন একটু স্বাভাবিক হলো। রঙ্গনের জন্য তার অনুভূতিতে বিন্দুমাত্র ভাটা পড়ল না, বরং প্রখর হলো তার অনুভূতির ভাণ্ডার। আমি কি বললাম বুঝতে পেরেছো? এখন জি আন্টি, বুঝেছি। বলো, এই সত্যি জানার পরও তুমি রঙ্গনকে ভালোবাসো? বিয়ে করতে পারবে তাকে? তোমার পরিবার মানবে? আমি রঙ্গনকে অনেক বেশি ভালোবাসি। উনি যেমনই হোক, ওনার প্রতি আমার ভালোবাসা বিন্দুমাত্র কমবে না। আশফিন আহমেদ খেয়াল করলেন চিত্রলেখা প্রতিটা শব্দ জোর দিয়ে বলছে। রঙ্গনের প্রতি তার ভালোবাসা যেন আকস্মিক বেড়ে গেছে। যে উদ্দেশ্যে তিনি এসেছিলেন তা সফল হলো না। বুঝতে পেরে আশফিন আহমেদের চোখের চাহনি বদলাতে থাকলো। চিত্রলেখার উপর তার ক্রোধের আগুন মিশ্রিত দৃষ্টি পড়ল। তাতে অবশ্য চিত্রলেখার যায় আসলো না। সে এখন নিশ্চিন্ত রঙ্গন নামক মানুষটার পাশে সে থাকবেই, তবে তাকে তার সত্যটা না জানিয়ে। এই কথাগুলো রঙ্গন যেন না জানে। আমি রঙ্গনকে কখনো এসব জানতে দিব না আন্টি, বিশ্বাস রাখুন আমার উপর। আশফিন আহমেদের মন গলল না। রুক্ষ মেজাজে তিনি চিত্রলেখার সামনে থেকে চলে গেলেন। চিত্রলেখা তখন একাকী ক্যাফের টেবিলেই বসে। আচমকা সে ফোন বের করে রঙ্গনের নাম্বার ডায়াল করলো। মানসিক অবসাদে জর্জরিত রঙ্গন চিত্রলেখার কলে খানিকটা প্রাণ ফিরে পেল। নওশাদের কথা এখনো চিত্রলেখাকে জানায়নি সে। চিত্রলেখার প্রতিক্রিয়াটা সামনাসামনি দেখতে চায় বিধায় জানানো তা বিলম্ব করছে সে। হ্যালো, চিত্রলেখা কিছু বলবে? আপনি একটু ক্যাফে কাপে আসতে পারবেন কিছু সময়ের জন্য? আসছি, অপেক্ষা করো একটু। একটু শুনুন। বলো। সাদা রঙের শার্টটা পরে আসতে পারবেন? তুমি একটু অপেক্ষা করো, আমি আসছি, রাখো। আচ্ছা, রাখলাম বলার পরেই চিত্রলেখা কিছুক্ষণ অপেক্ষা করলো। রঙ্গন কল কাটলো না। শেষমেশ চিত্রলেখা নিজেই কল কেটে দিল। রঙ্গনের এই ছোট ছোট বিষয়গুলো এখন তার মনে অনুভূতির ফোয়ারার সৃষ্টি করছে। রঙ্গন কি বুঝতে পেরেছে চিত্রলেখা তাকে কেন ডাকলো এইভাবে? বুঝতে পারার তো কথা না। ক্যাফেতে আসতে রঙ্গনের কাটায় কাটায় 30 মিনিট লাগলো। একে তো জ্যাম, তবুও রঙ্গন সর্বোচ্চ চেষ্টা করেছে তাড়াতাড়ি আসার। চিত্রলেখার মুখোমুখি বসলো সে। শুভ্র রঙাটা বড্ড মানায় রঙ্গনকে। ছেলেটা কি জানে সৃষ্টিকর্তা তাকে কতটা মুগ্ধতা সৃষ্টিকারী করেছেন? রঙ্গনের কপাল বেয়ে ঘাম ঝরছে, নিঃশ্বাসের ক্রমশ উঠানামা করছে। মাঝখানে চিত্রলেখা তার এক হাত রঙ্গনের হাতের উপর রাখলো। রঙ্গনের মনে হলো সে বোধহয় ছোটখাটো একটা বৈদ্যুতিক শক খেলো। চিত্রলেখার দিকে তাকানোর মতো অবস্থাতে নেই সে। নিজেকে প্রচণ্ড অস্থির লাগছে তার। পরবর্তী ধাক্কাটা বেশ জোরে সোরেই লাগলো চিত্রলেখার বলা বাক্যটাতে। আমি সারা জীবন তোমাকে তুমি বলে ডাকতে চাই রঙ্গন। বাক্যটুকু রঙ্গনের কর্ণকুহরে প্রবেশ করতে দেরি হলো, তবে রঙ্গনের হৃদস্পন্দন থেমে যেতে সময় লাগলো না। মাথা ঘোরাচ্ছে তার। এ বোধহয় সে পড়ে যাবে। রঙ্গন অনুভব করলো চিত্রলেখা ব্যতীত সবকিছু ঝাপসা হয়ে আসছে তার। স্যার, কি অর্ডার করবেন আপনারা? ওয়েটারের কথায় ঘোর কাটলো রঙ্গনের। চিত্রলেখার ঘোরে সে মোহিত ছিল এতক্ষণ। পৃথিবীর সবচেয়ে সুন্দর ক্ষণিকের মুহূর্তটা সে উপভোগ করছিল এত সময়। রঙ্গনের এখন এই ক্যাফের 4 দেয়ালে থাকতে ইচ্ছে করছে না। 2 কাপ কফি, তবে 1 টাইম মগে দিয়েন ভাইয়া। সরি স্যার, তাহলে আপনাদের কপি কাউন্টার থেকে নিতে হবে। আচ্ছা, ধন্যবাদ। রঙ্গনের চোখের উজ্জ্বলতা বলে দিচ্ছে সে কতটা অস্থির হয়ে পড়েছে। নিজেকে শান্ত করার কোনো সঠিক সিদ্ধান্ত যেন সে খুঁজে পাচ্ছে না। তুমি বসো, আমি কফি আনছি। চিত্রলেখা উত্তর দেওয়ার অবকাশ পেল না। রঙ্গন তড়িৎ গতিতে কাউন্টারের দিকে এগোলো। চিত্রলেখা রঙ্গনের কীর্তিকলাপে হাসছে। এতটা অস্থির রঙ্গনকে
কখনো কি দেখেছিল সে? কাউন্টারে এসেও রঙ্গনের অস্থিরতা কমলো না। বারবার নিঃশ্বাস ছেড়ে নিজেকে শান্ত করার প্রচেষ্টা করছে সে। স্যার, এনি প্রবলেম? না, 2 কাপ হট কফি প্লিজ। নাম কি লিখবো স্যার? একটাতে রঙ্গন আর আরেকটাতে রঙ্গনা লেখো। 2 কাপ কফি নিয়ে বিল পে করে রঙ্গন চিত্রলেখার মুখোমুখি বসলো। চিত্রলেখা মগের উপর রঙ্গনা লেখাটা খেয়াল করে মুচকি হাসলো। বাইরে হাঁটতে হাঁটতে কফি খাই আমরা। হ্যাঁ চলুন। চিত্রলেখা রঙ্গনের উচ্ছ্বাস দেখে কেবল মুগ্ধ হচ্ছে। তার বলা বাক্যটা ছেলেটা এতটা অস্থির হয়ে উঠবে সে ভাবেনি। চিত্রলেখা, তোমার একটা কথায় আমি এতটা অস্থির হইনি। আমি অস্থির হয়েছি তোমার চোখের চাহনিতে। আপনি কি করে বুঝলে আমি এটাই ভেবেছি? আমি উত্তর দিব না, তুমি আপনি করে বলেছো। আচ্ছা সরি, তুমি কি করে বুঝলে আমি এটাই ভেবেছি? তোমার মুখের হাসি বলে দিয়েছে। তোমাকে একটা কথা বলা হয়নি রঙ্গনা। রঙ্গনার একটা শুনে খানিকটা শিউরে উঠল চিত্রলেখা। উষ্ণ এক মধুর হাওয়া যেন তার কানে এসে স্পর্শ করলো। কি কথা? মামা হাসপাতালে আছে। গতকাল কে যেন তাকে মেরে হাসপাতালে পাঠিয়েছে। ও আচ্ছা। রঙ্গন ভাবলেশীন ভাবে বলল কথাটুকু। চিত্রলেখা হাসলো। কেউ একজনটা কে তা বুঝতে তার সময় লাগেনি। রঙ্গনকে কি বলা উচিত তার এই কথায়? একটা কথা কি জানো রঙ্গন, আমি অন্যদের মতো বলবো না তুমি কখনো মারামারি করো না, ঝামেলায় জড়িও না। আমি চাইবো তুমি প্রতিবাদ করো। নওশাদ নায়ক লোকটার প্রাপ্য শাস্তি সে পেয়েছে। আমি কখনোই তার প্রতি সহানুভূতি দেখিয়ে বলবো না সে তোমার মামা হয়, তার সাথে এমন করা অনুচিত। তুমি বড্ড আলাদা রঙ্গনা, সবসময় এমন থেকো আর আমার পাশে থেকো। চিত্রলেখা মুগ্ধ দৃষ্টিতে রঙ্গনের দিকে তাকিয়ে তার এক হাত নিজের এক হাত দিয়ে আঁকড়ে ধরল। রঙ্গনের মনে হলো সে বোধহয় ক্ষণিকের জন্য জমে গেল। এই মুহূর্তটা কি কোনোভাবে থামানো যায়? রঙ্গনের মাথায় সে চিন্তা ভর করলো। সুবাহা, আমি ঠিক করছি। আঙ্কেল হাসপাতালে থাকা অবধি আমরা রাজশাহীতে থাকবো এবং সব গুছিয়ে নিব। আঙ্কেল সুস্থ হয়ে ফিরলে আঙ্কেল আন্টিকে আমাদের সাথে নিয়ে যাব। আচ্ছা, আমাদের বিয়ের কথাটা লেখাকে জানালে হতো না একবার? জানাও, অসুবিধা নেই তো। তবে আন্টি যেহেতু বিয়ে হয়ে যাওয়ার পর বলতে বলেছেন, আন্টিকে এটা জানানোর প্রয়োজন নেই যে তুমি লেখাকে ডেকেছ আজ। আচ্ছা, থ্যাঙ্কস। কিন্তু তুমি আমাকে তুমি করে ডাকছো কেন ভাইয়া? তুই যাতে ভাইয়া না ডাকিস সেজন্য। আর ঘন্টা দেড়েক পর বিয়ে, আর তুই আমাকে ভাইয়া ডাকতেছিস? সুভা মুখ টিপে হাসলো। রেহানা সুলতানা হাসপাতালে আছেন। সুভার বাবার শরীরটা আগের চেয়ে একটু ভালো। বিয়ের দৃশ্যটুকু যেন ফোনের স্ক্রিনে হলেও তিনি দেখতে পারেন, তাই সুভার মা হাসপাতালেই আছেন। সুভা চিত্রলেখার সাথে কথা বলার জন্য ফোন হাতে নিল। সিয়াম নিজেকে সামলানোর চেষ্টা করছে এই মুহূর্তে। যত যাই হোক, চিত্রলেখার সামনে নিজের পূর্ব অনুভূতির বিন্দুমাত্র প্রকাশ করতে চায় না সে। সুভার সাথে নিজের নতুন জীবনের সূচনা লগ্নে প্রাক্তন অনুভূতিগুলো নিয়ে নাড়াচাড়া করা শোভা পায় না। রাস্তার একপাশে ব্রিজের সাথে হেলান দিয়ে দাঁড়িয়েছিল রঙ্গন আর চিত্রলেখা। আচমকা চিত্রলেখার ফোন বেজে উঠল। চিত্রলেখার ধ্যান ভাঙলেও রঙ্গন বেমালুম চিত্রলেখার দিকেই তাকিয়ে রইল। চিত্রলেখা ফোন রিসিভ করলো। সুভা, আঙ্কেল সুস্থ আছেন? হ্যাঁ, শোন, রাগ করিস না, একটা খুব সিরিয়াস কথা আছে। বল। না, ফোনে না, তুই আধা ঘন্টার মধ্যে আমার বাড়িতে আয়। তুই ঠিক আছিস তো? তোর কিছু হয়নি তো? আমি ঠিক আছি, তুই আয় প্লিজ। খট করে কলটা কেটে দিল সুভা। চিত্রলেখার কপালে চিন্তার ভাঁজ পড়ল। চিন্তিত মুখেই রঙ্গনের দিকে তাকাতেই দেখলো রঙ্গন ফোনে কিছু একটা করছে। কিছুক্ষণ মনোযোগ দিয়ে তাকানোর পর বুঝলো রঙ্গন তার ছবি তুলেছে। বুঝতে পেরেই দুহাতে মুখ লুকালো সে। আরে, ছবিটা সুন্দর আসছে, এটা আমার সিক্রেট ফোল্ডারে থাকবে। শোন, সুভা ডেকেছে আমাকে, আমার যেতে হবে একটু। তাছাড়া এখন 2:30 বাজে, তুমি বাসায় যাও। চলো, তোমাকে নামিয়ে দিয়ে আসি রিক্সা করে। আমি যেতে পারবো তো? প্রথম প্রেমের পর প্রথম রিক্সায় ওঠার দিনটা একই হোক, একটু প্রোটেক্টিভ তো হতে দাও। রঙ্গনের ছেলে মানুষের মতো আবদারে চিত্রলেখার মুখে হাসি ফুটল। আজ একদিনে সে যতটা খুশি হয়েছে তা কি সে এত বছরের জীবনে কখনো হতে পেরেছিল?
প্রথম প্রেমের অনুভূতি কি এমনই হয়? রিক্সা নিল রঙ্গন। চিত্রলেখা সাবধানে রিক্সায় বসলো। রঙ্গন আগের মতোই কিছুটা দূরত্ব রেখে বসলো। চিত্রলেখা এখন তার প্রেমিকা, তবুও সে চিত্রলেখার কমফোর্ট জোনের খেয়াল রাখতে চায়। সে তো প্রেমিক হওয়ার আগে চিত্রলেখার প্রিয় বন্ধু হয়ে থাকতে চায় সবটা সময়। রঙ্গন, আপনার বোধহয় বাড়িতে ফেরা উচিত ছিল। আপনি? সব সময় তুমি বললে, তুমি শুনতে আর ভালো লাগবে না। কে বলেছে তোমাকে? তোমার মুখে তুমি শব্দটা আমি জনম ভরে শুনলেও বিরক্ত হব না। বুঝেছ রঙ্গনা? বুঝলাম। অহন কেমন আছে? তোমার সাথে দেখা করতে চেয়েছিল, কবে নিয়ে আসবো বলো? আজকে যেহেতু দেখা হলো, এ সপ্তাহে আমার বেশি বেরোনো ঠিক হবে না। সামনের সপ্তাহে দেখা করি। মানে এক সপ্তাহ তুমি দেখা করবে না? আমি ঢাকা ফিরে গেলে মিস করবা দেখে। দূরত্ব বাড়লে ভালোবাসা কমে? আমার ভালোবাসা তোমার ফিজিক্সের নিউক্লিয়াসের আকর্ষণ বলের মতো না যে দূরত্ব বাড়লেই কমে যাবে। আমার ভালোবাসা 3টে সূত্রে সীমাবদ্ধ না। আমার ভালোবাসা সাহিত্যের মতো বিস্তর। আপনার নিজেরই তো সাবজেক্ট ফিজিক্স। বলেই জিভ কাটলো চিত্রলেখা। মুখ ফসকে বলে ফেলেছে। এবার নিশ্চিত রঙ্গন জেরা করবে। সে কিভাবে জানলো? স্টক করতে আমাকে? না, স্টক না, ঠিক একদিন দেখেছিলাম আর কি। বুঝেছি ম্যাম। চিত্রলেখা লজ্জা পেল। এভাবে ধরা না পড়লেও তো পারত। বেশি কথা বলা এই জন্যই উচিত না। সুভার বাড়ির গলিতে এসে রঙ্গন নেমে ভাড়া মিটিয়ে দিল। চিত্রলেখার থেকে বিদায় নিল চোখে চোখে। রঙ্গনের চোখে বিদায়ের বিশেষতা বোধ হয় আজ একটু বেশিই দেখা গেল চিত্রলেখা। বেশি দেখলো চিত্রলেখা। সুভার বাড়ির সামনেই রিক্সা থামলো। চিত্রলেখা কলিং বেল বাজাচ্ছে। ভেতর থেকে কারো সারা শব্দ নেই। দরজাটা খোলো তো ভাইয়া বলা লাগবে না, খুলতেছি, রেডি হ তুই। সিয়াম চাইছিল না দরজা খুলতে, তবে আজ হোক কিংবা কাল মুখোমুখি তো হতেই হবে। সিয়াম যত তাড়াতাড়ি চিত্রলেখাকে স্বাভাবিকভাবে নিতে পারবে ততটাই ভালো তার জন্য। দরজা খুলেছে সে। সিয়ামকে পাঞ্জাবি পরা দেখে চিত্রলেখা কাতে খানিকটা হতভম্ব হলো। এই যে বন্ধুরা, শুনতে পাচ্ছ? এই গল্পের নেক্সট এপিসোড খুব তাড়াতাড়ি আসবে। তাই নেক্সট এপিসোড দেখার জন্য আমাদের ভয়েস অফ এমডি সাগর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর এই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবা না। কেমন? ধন্যবাদ।